আপনি নিজে সনাতন ধর্মাবলম্বীর অনুসারী। আপনার ধর্মের অনেক মানুষ মিলে যে ইসকন নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে, মূলত এটা সামাজিক উন্নয়ন সংস্থা, কিন্তু তার কর্মকাণ্ড, তাদের নেতা চিন্ময় দাসকে একটি রাষ্ট্রদ্রোহ মামলা, অর্থাৎ আপনি জানেন যে গত ৮ অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশে এসে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা তুলে দেওয়ার পর কিন্তু মূলত তৈরি হয়েছিল একটি পরিস্থিতি। সেই পরিস্থিতিতেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ চট্টগ্রাম একটি আদালতে কোতোয়ালি থানায় কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা হয় চিন্ময় দাস সহ ১৯ জনের বিরুদ্ধে। এবং তাকে আটক করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর যা হলো, সেখানে একেবারে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যাকে ইসকন এবং সনাতনী জাগরণ মঞ্চের নেতারা পিটিয়ে প্রকাশ্যে হত্যা করেছে, একজন আইনজীবী হিসেবে আপনার সহকর্মীকে হারানো, এবং সেটি আপনার ধর্মের মানুষই সেই সংগঠনগুলোর সাথে জড়িত, কি বলবেন আপনি? ধন্যবাদ। আমি প্রথমত ৭১ টেলিভিশনকে নতুন যে আপনাদের যাত্রা, এই যাত্রার সাথে আমিও সহযাত্রী হতে চাই, এবং বহু বছর পরে আপনাদের এই ভবনে আসার পরম সৌভাগ্য হলো, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা তো অনেকেই ব্ল্যাক লিস্টেড ছিলাম, তো আশা করি সেই ব্ল্যাক লিস্ট থেকে আমাদের নাম উইথড্র করা হয়েছে। তো দেখুন, আইনজীবী আমাদের তো শুধু সহকর্মী ছিল না, উনি একজন প্রতিশ্রুতিশীল আইনজীবী ছিলেন, খুব অল্প বয়স। আর আমাদের বাড়িটাও পাশাপাশি, কারণ আমরা হলাম চন্দনাইশ আর ওনারা হলেন লোহগড়া, এরপর শঙ্খ নদীর পরে এটা আর কি। তো সেই কারণে আমার তো একটু রক্তক্ষরণ বেশিই হবে, কারণ আমি তাকে চিনতাম, জানতাম, একই পেশার মানুষ। একটা জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, চিন্ময় চন্দ্র দাস, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে বলা হচ্ছে ইসকনের সাধু। এখন ইসকন বলতেছে না, আমরা তো তাকে বেশ কয়েক মাস আগে বহিষ্কার করেছি তাদের ইন্টারনাল কিছু বিষয় আসে নিয়ে। কিন্তু তারপরও আমরা দেখি যে সেই সাধু চিন্ময় হাটাজারির মেঘলে একটা আশ্রমে, সেখানে তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করেন। এখন দেশে ৫ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে কিছু রাজনৈতিক ঘটনা এর সাথে সম্পৃক্ত আছে, আর কিছু ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক ঘটনা। সেগুলো নিয়ে হয়তো আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে আন্দোলন করি, কথা বলি, আমরা তো বলি, সবসময় বলি, ৫৩ বছর ধরেই বলছি, আর শেখ হাসিনার সময় তো আরও বেশি করে বলছি, কারণ ঘটনা প্রচুর হয়েছে শেখ হাসিনার সময়। এখন চিন্ময় যখন আরও অন্যান্য সাধু সন্ন্যাসী, চট্টগ্রামেরই অন্যান্য মঠ মন্দির, সীতাকুণ্ড ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু ওই ইসকনের কোনো সাধু নাই, উনি একদম প্রাক্তন ইসকনের সাধু। তো প্রথম একটা মহাসমাবেশ করেছে, ৮ দফা দাবি দিয়েছে। তো সরকারের তো উচিত ছিল তাদের সাথে বসে তাদের গ্রিভেন্সটা কি এগুলো জানা, সেটা আমরা দেখিনি। তারপরে উনি আবার রংপুরে সমাবেশ করলো, সেখানেও বিশাল সমাবেশ, হয়তো কিছু বাধা টাধা দিয়েছে, সেই বাধার কারণে সমাবেশটা আরও বড় হয়ে গেছে। তারপরেও তো তার সাথে বসা যেত। এর মধ্যে চট্টগ্রামে যে মামলাটি হয়েছে, চিন্ময় তো আর পতাকা লাগায় নেই, হয়তো তার কোনো অনুসারী বা এটার নাম দিয়েছে সনাতনী জাগরণ মঞ্চ, সনাতনী জাগরণ মঞ্চ, হয়তো তাদের কোনো কর্মী এই কাজটা করেছে। একটা মামলা হয়েছে, এবং মামলা যিনি করেছেন তিনি আবার বিএনপির নেতা, আবার বিএনপি তাকে এই মামলা করার জন্য বহিষ্কার করেছে। সুতরাং ঘটনা পরম্পরায় তো এগুলো জটিল থেকে জটিলতর হচ্ছে। সরকারের কাছে আমার প্রশ্ন,
যে যখন এরকম একটা আন্দোলন, বহুমুখী আন্দোলন এখানে হচ্ছে এবং ঘটনা ঘটে যাওয়ার পরে আপনারা এগুলো নিয়ে একটু সজাগ থাকেন, তার আগে কিন্তু আপনারা করছেন না একটু অনেকগুলো, সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে আপনি পরের বিষয়গুলো আমরা আলোচনায় আবার পরে না, না, যুক্ত এখন হব। এই চিন্ময়ের বিষয়টা বলতেছি, যেটুকুন হয়ে গেছে, আমার ভাইয়ের রক্ত এখানে হত্যাকাণ্ড হয়েছে, সেটা সুষ্ঠু বিচার হতে হবে, নির্মোহ তদন্ত হতে হবে এবং যে এটার সাথে জড়িত থাকুক আমি তার কঠিন শাস্তি চাই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই ঘটনাটাকে নিয়ে প্রতিবেশী রাষ্ট্র যেভাবে তৎপরতা চালাচ্ছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে কলকাতায় যেসব ঘটনা, আমাদের জাতীয় পতাকা পোড়াইয়া দিচ্ছে বিজেপি, যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, আরে ভাই তোমরা যে গত 15 বছর ধর্মীয় সংখ্যালঘুদের উপর এত অত্যাচার নিপীড়ন হলো, রামও কোনোদিন একটা বাক্য উচ্চবাচ্য করেছো? নাসিরনগর, তারপরে আসেন আপনি 2022-এ 20টা জেলায় দুর্গা প্রতিমার ভাঙচুর থেকে শুরু করে, তখনও কিন্তু ইসকনের 2টা সাধু মারা গেছিল নোয়াখালীতে, আর আসামি করলো বুলু সাহেবরে। বিএনপির কি দুর্ভাগ্য দেখেন। হ্যাঁ, চন্দ্র দাস যিনি এই পূজা কমিটির বিএনপির বিএনপির নেতা নেতা, ছিলেন, হ্যাঁ, বিএনপির নেতা। তিনিও আসামি হন। হ্যাঁ, আসামি। আরে তখন তো ডিসিও পালিয়ে গেছে, এসপিও নাই, ওসিও নাই ঘটনার সময়, তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আরে ভাই তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কোথায় ছিল ভারতের? তখন তো এগুলো নিয়ে আপনাদের এত তৎপরতা দেখি নেই। আমার তো মনে হয় এগুলো অপতৎপরতা। আপনারা ওখানে আমাদের একজন ফেসিস্ট সরকারের প্রধান, যাকে আমি বলি দিল্লীশ্বরী, ওখানে বসায় রাখছেন এবং তার মাধ্যমে আবার বক্তব্য দিচ্ছে। কি করে সে চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়ে কথা বলতে পারে? তার মানে কি? তার মানে তো ভারত সরকার আর দিল্লীশ্বরী একাকার হয়ে গেছে। এটা অগ্রহণযোগ্য। এটা ধর্মীয় সংখ্যালঘুদের এখানে নিরাপত্তার বিষয়টি বাংলাদেশকে এটার দায়িত্ব দেন, এটা তাদের দায়িত্ব সুরক্ষা দেওয়া। এটা ভারতে বসে আপনি আমাদেরকে সুরক্ষা দিতে, বরঞ্চ এটাতে আমরা আরো বিব্রত বোধ করি।